উনি তো শেয়ার ট্রান্সফার করছেন। উনার এটা আবার একটা পিকুলিয়ার সিচুয়েশন। ওইটা হচ্ছে যে একটা ইউনিভার্সিটি ট্রাস্ট, জি জি। এবং ওই ট্রাস্টে জনস্টকের সোসাইটি হিসেবে রেজিস্ট্রিকৃত, কিন্তু ওই ট্রাস্টের এবং সোসাইটির ফাউন্ডার হচ্ছে একটা কোম্পানি। ওই কোম্পানিতে বলা আছে যে এরা ট্রাস্ট করবে, ফাউন্ডেশন করবে। আর ফাউন্ডেশনে বলা আছে যে ফাউন্ডেশনের পার্মানেন্ট মেম্বার হবে শুধুমাত্র ওই কোম্পানির ডাইরেক্টর শেয়ার হোল্ডার। সেই সুবাদে উনি গিয়ে ওই ফাউন্ডেশনের মেম্বার যদি হয়, তাহলে মূল কোম্পানির শেয়ার যদি উনি ট্রান্সফার করে, উনি ফাউন্ডেশনে থাকে। আমি এমপি হিসাবে আমি মন্ত্রী হইলাম, যখন সংসদ বাংলার এই মন্ত্রিত্ব কোথায় থাকে? এইখানে এই প্রশ্নটা ছিল, এখানে এই প্রশ্ন, এই মামলাতে আমি ছিলাম, অ্যাপিলেট ডিভিশনে ছিলাম, হাইকোর্টে ছিলাম না মনে, আমি অ্যাপিলেট ডিভিশনে ছিলাম। অনেক সিনিয়র লয়াররা ছিলেন, অনেক সিনিয়র লয়াররা ছিলেন। 43 পরে আমাদের এই সময় কয়টা শুরু করতাম? 3:30 না, আরো পরে। হ্যাঁ, তো এরপরে যেটা আসে 43 পরে তোমাদের, সেটা হচ্ছে 59-60। এর ভিতরে আছে আর কোনোটা? মনে হয় না। 59-60 কি বই বাইর করে মানে ওয়াজ নসিহত করলাম না, তোমরা বুঝবা কম, প্র্যাকটিক্যালি ভালো। 59-60 হচ্ছে রিডাকশন অফ ক্যাপিটাল। তো রিডাকশন অফ ক্যাপিটালটা পেড আপ ক্যাপিটাল, এটা কেন করতে হয়? কি কি কারণে হইতে পারে? রিডাকশন অফ ক্যাপিটাল হলো, একটা কারণ হতে পারে যে এই যে পরিশোধিত মূলধন 1 কোটি টাকা, এইটার এগেনস্টে 1 কোটি টাকা পেমেন্ট হয়নি নাই। আমাকে অ্যালটমেন্ট করছিল কোম্পানি 1 কোটি টাকা শেয়ারের দাম, আমি টাকা দেইনি, কারণ এই টাকাটা ব্যাংকের মাধ্যমে কোম্পানির অ্যাকাউন্টে ঢুকানো বাধ্যতামূলক, নাহলে অ্যালটমেন্ট হবে না। এটা ইনকাম ট্যাক্স আইনে আছে, সেকশন 2 সাবসেকশন 33 মনে হয়, যে অল মানি ইজ এগেইনস্ট শেয়ার, অ্যালটমেন্ট অফ শেয়ার মাস্ট বি ডিপোজিটেড টু দ্য অ্যাকাউন্ট থ্রু অ্যাকাউন্ট পে চেক অর ট্রান্সফার, ব্যাঙ্ক ট্রান্সফার, অন্যভাবে হবে না। দেখা গেল কোনো কারণে এটা হয় নাই বা কোনো কারণে টাকা দেয় নাই, তাইলে যদি শেয়ার মানি পরিশোধ না হয় তাহলে রিডাকশন করা যাবে, কোর্টে গেলে কোর্ট কমাই দিতে পারে। অথবা যদি দেখা যায় তার লায়াবিলিটি এমন বেড়ে গেছে যে শেয়ারের দাম কমানোই দরকার, সে 500 কোটিটা খরচ করার পরে কোম্পানির অ্যাসেটের দাম কমতে কমতে 25 কোটিতে চলে গেছে, এখন সে যদি 10 কোটিতে রাখে, তার যে অল্প কিছু ডিভিডেন্ট আসবে, এটা দিয়ে তো তার পোষাবে না, তার ট্যাক্সের জন্য একটা সমস্যা, তখনও সেইটা করতে পারে, এক্সটিংগুইশ করতে পারে, কমাই দিতে পারে। এটা মেইন 2 টাকার, আরও 2-4টা কারণ আছে। এখানেও 59-60-তে কোর্টে গেলে তাহলে আমি কোন অ্যালটমেন্টটা আমি ক্যান্সেল করতে চাই, একটা অ্যালটমেন্ট দিয়েই তো ক্যাপিটাল করা, সেটার কপি জমা দিতে হবে, এবং এটা সম্ভব হলে অডিটারের সার্টিফিকেট দিতে, অডিটার বলবে যে এরকম একটা অ্যালটমেন্ট হলেও কোম্পানির অ্যাকাউন্টে এই টাকাটা জমা হয়নি, কিন্তু অ্যাকাউন্ট তো স্টেটমেন্ট নিলেই বোঝা যাবে জমা হয়েছে কি 9 তারিখে। এটা দিলে আরও স্ট্রং হবে। অডিটেড অ্যাকাউন্টসটা দেওয়া, যে আমার অডিটেড অ্যাকাউন্টসে পেড আপ ক্যাপিটাল এখনও আগের 50 লাখ, এই 1 কোটি যুগ হয় নাই পেড আপে, তাইলে এইটা শক্তভাবে মামলা হবে এবং কোম্পানি কেটে দেবে। 59-60 পরে আছে তোমাদের 81, এটার সাথে সাথে 85 আসে। 81-এ গেলে অনেকগুলা ধারা পাশাপাশি দেখতে হবে। 81টা হচ্ছে যে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠান যদি বিলম্ব হতে হতে ওই বছরের 31 ডিসেম্বর পার হয়ে যায়, তারপরে কোর্ট ছাড়া, হাইকোর্ট ছাড়া এটা করা যাবে না, তখন হাইকোর্টে কন্ডোনেশন বা বিলম্ব মৌকুফের দরখাস্ত দিতে হবে। এটা ওনারা নিম্ন আদালতে সেকশন 5-এ অনেক করছেন, ওইটা একরকম, এইটা ইনসিডেন্টাল, আর ওইটা কিন্তু ফ্যাটাল, ওইটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই লিমিটেশন ইজ এ রিয়েল থিং, বাস্তবে ব্যাখ্যা দিতে হয়, প্রয়োজনে কোর্ট বলতে পারে আমার প্রতিদিনের ব্যাখ্যা দেয়। আমাদের এই কন্ডিশন এরকম না, আমাদের এই কন্ডিশনে একটা মূল কাহিনী বলতে যে কেন আমি এজিএমগুলো করতে পারিনি। এজিএমের প্রথম যেটা বুঝতে হবে যে ক্যালেন্ডার ইয়ার, এটা এমন একটা সমস্যা, ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কোম্পানি প্র্যাকটিশনার সবাই আরজেসিতে কাজ করে। তো
তো চার্টার্ড অ্যাকাউন্টেন্টের যদি দেয় আপনার কত এজিএমটা করেন নাই 23-24, লয়ারের পরে বলে না 24 করি নাই। 23-24 বলে কোনো এজিএম নেই। এজিএমটা কি? ক্যালেন্ডার ইয়ার। একটা ক্যালেন্ডার ইয়ারে একটা এজিএম হবে। যদি বছর পার হয়ে যায় রেজিস্টার কোর্টে যাবে। পার না হলে কিন্তু এজিএমের এক্সটেনশন রেজিস্টারও দিতে পারে। সে সর্বোচ্চ 3 মাস দিতে পারে, কিন্তু সেটা ডিসেম্বর ছাড়াই যেতে পারবে না। অর্থাৎ আরেক বছর হইলে রেজিস্টারের কোনো হাত নেই। এই লোক কথা। এখন প্রথম এজিএমের অবস্থাটা কী হবে? ফার্স্ট এজিএম 18 মাস, আগেও হইতে পারে, আগেও হইতে পারে। তাহলে ক্যালেন্ডার বর্ষ কবে শুরু হলো? আমার প্রথম এজিএম 18 মাসের এজিএমটা যে প্রথম করণীয় ছিল ফার্স্ট এজিএমের যে ইয়ারটা, ওই ইয়ারটাই আমার ফার্স্ট এজিএমের ইয়ার ধরতে হবে। ওইটাই প্রথম বছর। কারণ আমি প্রত্যেক বছরে একবার, জীবনে একবার হজ করলে হজ হইয়া যায়, আর আমার প্রত্যেক বছরে একবার এজিএম করতে হয়। এটা কোম্পানির জন্য ফরজে ক্যাফায় না ফরজে আইন, করতেই হবে, না করলে জরিমানা হবে, কোর্টে যেতে হবে। তাহলে ওই বছরটা কি? প্রথম বছরটা ফিক্স হবে প্রথম এজিএমে, যেটা 18 মাস পর্যন্ত সময় নেওয়া যায়, কিন্তু 12 মাস পরে করলে অসুবিধা নেই। ওইটা যদি দেখা যায় আমার সময়টা 23-এ হয়েছিল, 18 মাস ডিউ হয়েছিল, তাহলে 23-ই আমার প্রথম ক্যালেন্ডার বর্ষ এজিএমের হিসাব করার জন্য। ওখানে এটা অ্যাকাউন্টিং ইয়ার কোনো হিসাবের বিষয় না। এবং প্রত্যেকটা এজিএমের জন্য, প্রত্যেক বছরের মধ্যে এজিএম করার জন্য যদি আমি সময় উত্তীর্ণ, হাইকোর্টে যেতেই হবে। এছাড়াও কিন্তু হাইকোর্টে যাওয়া লাগতে পারে। এজিএমের একটা কথা হচ্ছে প্রথমটা 18 মাস, তারপরে দুইটার মধ্যে ব্যবধান সর্বোচ্চ কত? 15 মাস। এগুলো অনেকগুলো কনসিডারেশন, হিসাব নিকাশ আছে। এর মধ্যে তো আরেকটা পেচ আছে যে তোমার অ্যাকাউন্টিং স্টেটমেন্ট যেটা, অডিট রিপোর্ট যেটা, সেটা দিতে হবে না এজিএমে কয় মাসের মধ্যে? দেশি কোম্পানি, বিদেশি কোম্পানি নিলে 1 বছর। তাহলে 30/6/25 যে অ্যাকাউন্টস ক্লোজিং হয়েছে, এটা সর্বশেষ কবে গিয়ে এজিএম করা যায়? 31 মার্চ 2026। তারপরে কিন্তু বছর থাকলেও কন্ডোনেশন নিতে হবে। কারণ তুমি এজিএম করবা, কিন্তু তুমি অডিট রিপোর্ট সাবমিট করতে পারবে না। ঢাকা ক্লাবে 24-এর এজিএম যখন হয়, অডিটার এসে বলছে যে ডিভিসি চালু হয়েছে, আমার এই রিপোর্টে ডিভিসি নাই, আপনারা এই অডিট রিপোর্ট নিয়ে আলোচনা করেন না। আমার টেলিফোন করছেন, আমি বলি এটা বাদ দিয়ে করেন। বাদ দিয়ে করছে। আমরা হাইকোর্টে কোম্পানি বেঞ্চে গেছি, আমরা ইজিএমের পারমিশন চাইছি অ্যাকাউন্টস পাস করার জন্য, এবং সেটা অ্যালাউ হয়েছে। এজিএমের টাইম রেজিস্টার পারে। এই এজিএম অনুষ্ঠান যেদিনই সময় শেষ হয়েছে সেদিন থেকে 3 মাস। 3 মাস, কিন্তু এর মধ্যে ডিসেম্বর এসে গেলে আর কাজ হবে না, করতে হবে। আবার ওইদিকে অ্যাকাউন্টসের ক্ষেত্রে রেজিস্টার পারে। এজিএমটা শেষ হওয়ার 1 মাসের মধ্যে অ্যাপ্লাই করতে হয় টাইম বাড়ানোর, আর অ্যাকাউন্টসেরটা আগে করতে হয়, 1 মাস আগে করতে হয়। তো যদি অ্যাপ্লাই করে রেজিস্টার বাড়াইতে পারে, এটা সেম, রেজিস্টারের পাওয়ারটা সীমিত। কিন্তু আমার যেখানে এজিএম চলে, দেখা যাবে যে আমি এই অ্যাকাউন্টস এই এজিএমকে ধরাইতে পারবো না, কিংবা অলরেডি পিছনে পড়ে গেছে। মানে আগামী মার্চের 31 তারিখের পরে তো 30 জুন 2025-এর অ্যাকাউন্টস এজিএমে নেওয়ার উপায় নেই। তাহলে আমার পড়ে আসছে 9 মাস, কিন্তু এদিকে হয়ে গেছে সর্বনাশ, তাই না? তখন আমার কোর্টে আবার যেতে হবে। এই জন্য এটা ভালো করে বুঝতে, 81 ধারার পরে 22-এ তোমার দেখবা বলছে যে জরিমানা আছে। এজিএম টাইমলি না করলে এককালীন 10,000 এবং প্রতিদিন 250 টাকা জরিমানা দিতে হবে। সেই জন্য এজিএমের মামলা করলে এই জরিমানা মৌকুফের জন্য সাথে 396 ধারাটা রাখতেই হবে, যাতে করে কোচ একজনে মৌকুফ করতে পারে। 396 রেখে যদি আমরা বলি এই কারণে দেরি হয়েছে, আমরা মাফ করেন, কোর্ট মাফ করতে পারে। 5, 7, 10 বছরের দেরি হইলে এটার পরিমাণ 10 লাখ টাকা হয়ে যেতে পারে। আরেকটা ধারা আমরা সাথে দিই, সেটা কি? 81(2) দিই এজিএমের পারমিশন, সাথে দিই 396, যাতে জরিমানা থেকে মাফ পাই। আর আরেকটা আমরা ধারা দিই 85(3). 85(3)টা আমরা এই জন্য দেই যে এটা হচ্ছে যে কোনো কারণে
81 কিন্তু শুধু এজিএম নিয়ে, 85 কিন্তু বোর্ড মিটিং এটিম দুই ব্যাপারে। কোনো কারণে যদি কোনো কোম্পানির বোর্ড মিটিং বা এজিএম করা অসম্ভব হয়ে পড়ে, শেয়ার হোল্ডার চলে আসছে একজনে, ডাইরেক্টর চলে আসছে একজনে, অসম্ভব না। এমনকি খুব সিরিয়াস লিটিগেশন যদি হয়, গ্রুপিং হয়, যে দেয়ার ইজ নো পসিবিলিটি অফ পিসফুল হোল্ডিং অফ মিটিং, এই সমস্ত ক্ষেত্রে 85তে রাখা হয়, যাতে কোর্ট বলে দিতে পারে যে আমি অমুক করে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর দিলাম, তারা বসে আরও 2-3 জন নতুন ডাইরেক্টর নিয়োগ করে কুরাম পূর্ণ করে চলে আসবে। অথবা এই কোম্পানিতে যেহেতু শান্ত গ্রুপিং হয়ে গেছে, কেওস হতে পারে, আমি একজন ইন্ডিপেন্ডেন্ট চেয়ারম্যান দিলাম, উনি প্রয়োজনীয় সব কাজ শেষ করে কোর্টে রিপোর্ট দিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি লাভ করবেন। এটা সাধারণত আমরা রিটায়ার্ড হাইকোর্টের জাজ, সিনিয়র অ্যাডভোকেটদের এইসব দায়িত্ব দেওয়া হয় এবং তারা পালন করে। এই জন্য 85(3)টাও রাখা হয়। 85(3) এজিএম ছাড়াও লাগে, এজিএম ছাড়াও লাগে। এরকম ঘটনা যে 5 জন ভাই 5 কোম্পানি, এটা আমি রিসেন্টলি করছি, 4 জনই মারা গেছে। এখন জয়েন্ট স্টকে যারা আসে এরা তারা তো বুঝে না, মারা গেছে যাদের নাম দিছে তাদের নামে শিডিউল 10 দিয়ে দিছে। শিডিউল 10 দিচ্ছে, সে যে শিডিউল 10 এটার আগে একটা এজিএম করতে হবে, এজিএমের আগে বোর্ড মিটিং করতে হবে, অ্যাকাউন্টসের একটা প্রসেসে দিয়ে দিছে। তো দিলে পরে আলটিমেটলি যখন আমাদের কাছে গেছে, তো আমরা বলছি তো পুরোটাই এই লোকজন মারা গেলে প্রথমে সাকসেশন হবে, কোম্পানি তাদের নামে ট্রান্সমিশন করবে, তোমার আসল ডাইরেক্টর জীবিত মাত্র একজন, উনি তো মানে কোনো মতেই মিটিং করতে পারে না। সুতরাং আমরা মামলা করলাম যে যা জমা দিয়েছে এটা বলে এক্সপাঞ্জ করো। কোর্টের পক্ষ থেকে 2 জন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর তো তারা বিদ্যমান একজনের সাথে বসে, ইতিমধ্যে আমি একটা মিটিং করছি 20 তারিখ, একটা 24 তারিখ। প্রথমে আমরা এই যারা 4 জনের তরফ থেকে 4 জন পরিচালক নিছি, সেকেন্ড মিটিংয়ে আমরা তাদের মধ্যে এমডি বানাই, এই 2 জন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরে বিদায় দিয়ে দিছি। এখন এটা জজ স্টকে জমা হয়ে যাবে। সো আনলাইক আদার লজ, জজ কোর্টে যেসব মামলা হয়, কোম্পানি কোর্টের পার্থক্যটা হচ্ছে কোম্পানি মামলার আগে কাজ আছে, পরে কাজ আছে, এবং কোম্পানির কোর্টে তোমার পক্ষের রায় হেঁটে হেঁটে কার্যকর হবে না, খেটে খেটে কার্যকর করতে হবে। তোমার যে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর দিছে, ওই ব্যাটারে নিয়ে বসাইতে হবে এক জায়গায়। আমি নিজে হাজির থেকে করাইছি, সবাই গাইডলাইনও জানে না কীভাবে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরদের মিটিং করবে, ট্রান্সমিশন কীভাবে হবে, ট্রান্সমিশনের সার্টিফিকেটটা কীভাবে লেখা হবে, লট অফ ওয়ার্ক বিফোর অ্যান্ড আফটার। একটা কেসের আগে পরে একটা বেনিফিট পাইতে গেলে তোমার এজিএম করার অর্ডার দিছে, এই অর্ডার দিয়ে তো রিটার্ন দিতে পারবে না, এজিএম করতে হবে না, তো 40টা এজিএম একসাথে দিছে। তুমি 40টা এজিএম যদি আধা ঘন্টা পরে পরে দেখা, মিনিমাম 4 দিনে করবা, তাহলে বিশ্বাসযোগ্য হবে না। 40টা একদিনে দিলে তো ততক্ষণ তো আমেরিকায় যাওয়া যায় যদি আমি 24 ঘন্টা মিটিং করি। সুতরাং এখানে ডিউ ডিলিজেন্স আছে, ব্রেন অ্যাপ্লাই করা, আমি কীভাবে এটাকে করে আসবো। তারপরে আমরা মামলা করি 181-85 পরে, হ্যাঁ 228-229 অ্যামালগেমেশন। আরেকটা টার্ম আছে মার্জার, মিলাই দেওয়া কোম্পানিগুলোকে। অ্যামালগেশনের মূল জিনিসটা হচ্ছে যে এই যে মিলাই দেওয়া, সাধারণত 80 বছরের বুড়া লোকের সাথে 30 বছরের মায়ের বিয়ে না হয়, মিলাই দেওয়া যায়, এক্সেপশনাল কেস হয়। সুতরাং সাধারণত অ্যামালগেমেশনের মধ্যে মিলে কারা, যার ব্যবসায় মিল আছে, যার মালিকানায় মিল আছে, যার অবস্থান কাছাকাছি, তাহলেই সাধারণত অ্যামালগেমেশন ক্লিক করে। নাহলে মালিক ভিন্ন, ব্যবসা ভিন্ন, এ তো বিপজ্জনক। একটা চা বাগানের সাথে একটা বিস্কুট কারখানা মিলিয়ে দিয়ে লাভ হবে কি? এইটা কি সুবিধা হবে? কিন্তু 2টা গার্মেন্ট যদি একটা হয়, সুপারভাইজার দেখা যাবে একজন রাখলে হবে, ম্যানেজার একজনে হবে, তাই না? ইলেকট্রিক সব লাইনে এক জায়গায় আনা যাবে। ট্যাক্সে গেলে খরচের পরিমাণ বাড়বে, ইনকামের পরিমাণ কমবে, তাহলে একটা রেভিনিউ বেনিফিট পাওয়া যাবে। এই জন্য সাধারণত একই ধরনের মালিকানা, একই ধরনের ব্যবসা যদি হয়, তাহলে অ্যামালগেমেশন হয়। এবং অ্যামালগেমেশনটা স্কিম করতে হয়, স্কিম অফ অ্যামালগেমেশন। ওখানে বলতো এই অ্যামালগেমেশনের উদ্দেশ্য কী, এই অ্যামালগেমেশনের মাধ্যমে কী লক্ষ্য অর্জন করতে চায়, এই অ্যামালগেমেশনের মাধ্যমে কি করে অ্যামালগেমেটেড কোম্পানি ছেড়ে যাওয়া ট্রান্সফারের কোম্পানিগুলোর সমস্ত সম্পত্তি অর্জন করবে, এবং এই যে কোম্পানিটা চলে যাবে সেই কোম্পানির যে শেয়ার হোল্ডাররা দিলেন তাদের শেয়ারটা কীভাবে এই কোম্পানি থেকে বরাদ্দ হবে,
কথার কথা ওনার একটা কোম্পানি আমার, বা আমাদের একটা কোম্পানি, আমাদের এখানে দুইটা কোম্পানিতে আমরা একই লোকজন, আমরা এই রুমের সবাই, তো দুইটার আমরা এক করলাম করে এখানে আমার একটা শেয়ার আছে, ছেড়ে দেওয়াটা তো ছিল না, ওইটা নিয়ে এখানে যোগ করলেই অ্যামালগামেশন হয়ে যাবে। সঠিকভাবে যোগ করতে হবে, অর্থাৎ ওইখানকার শেয়ারটা এখানে এসে আনুপাতিক হারে যোগ করতে হবে। এইটা একটু একটু পার্থক্য হবে, একেবারে সিম্পল ম্যাথ হবে না। এটার দাম হয়তো শেয়ারের 100 টাকা প্রতিটা, ওইটার 1000টা, তো তাইলে এইটার সংখ্যা একটু পরিবর্তন হবে। এই একটা বিষয় আছে, পেইড আপ ক্যাপিটালের তারতম্য থাকতে পারে। এগুলো করে একটু দেখাই দিতে হবে যে যদি দুইটা কোম্পানি মিলে যায়, যে থাকবে তার মধ্যে যে চলে গেছে তার শেয়ার হোল্ডারদের শেয়ার দিয়া অ্যাসেটের এগেনস্টে তাদের একটা অংশ দিতে হবে, শেয়ারের অংশ দিয়ে দিতে হবে। এটা হলো 228-29, এটাকে অ্যারেঞ্জমেন্ট বলে। আমাদের এখানে মার্জার আছে, এক করা, ভাগ করা নাই, ভাগ করাটাও থাকা উচিত। আমরা আইনের নতুন খসড়ার সময় গতবার বলছি করে নাই, করে পরে একটা ছোট্ট অ্যামেন্ডমেন্ট করছে 2020-এ। এই অ্যামেন্ডমেন্টে শুধু এই যে এটা সংশোধন করছে 38 দ্বারা শেয়ার হস্তান্তর দলিল জয়স্টকে ভেরিফিকেশনটা, আর এজিএম ইজিএমের নোটিস তখন দুইটাই 21 দিন করে দিছে। এর বাইরে খুব একটা ব্যতিক্রম নাই আর আছে কি আর কোম্পানির যে আমি বললাম অপিসিটা যোগ করছে 1% কোম্পানি। আর নামের ব্যাপারে বলছে অপিসিটা অপিসি নামের সাথে লিখতে, পাবলিকে প্রাইভেটে লিমিটেড, আর পাবলিকে পিএলসি। হ্যাঁ, এটা বলে দিচ্ছে। এই কারেকশনগুলো এখানে হয়েছে আর কি। স্যার, অনেকে ওপিসি করতে চায়, যদি 25 লাখ টাকা পেড আপ ব্যান্ডেজ দিছে, এই কারণে কিন্তু ওপিসি করতেছে না, 5 লাখ আনলে পারে। একদম রেস্ট হচ্ছে না। সেটা আপনার মতামত। আমি মনে করি অনেক জায়গায় এরকমের একটা উদাসীনতা আছে। আমরা কিন্তু তখন বারবার বলছিলাম যে 5 লাখ, হাইয়েস্ট 10 লাখ করার জন্য। কারণ এক ব্যক্তি যখন আসে তার জন্য 25 লাখ টাকা, কিছু কিছু লোকের জন্য হতে পারে 25 কোটি, ঠিক আছে, কিন্তু জেনারেলি আর আমাদের এখানে এখন তো নতুন এবং তরুণ উদ্যোক্তাদের প্রাধান্য দিতে হবে। আমরা আশা করতে পারি না কয়েকজন সালমান রহমান বাংলাদেশের অর্থনীতি সঞ্চালন করে আমাদেরকে লাভবান করবে। এমনিতেই আমরা ওয়েস্টার্ন ইকোনমি ফলো করে আমরা কতগুলো বড় বড় পকেটে ব্যবসা নিয়ে চলে যাচ্ছি, এবং ক্ষুদ্র ব্যবসায়ী, মাঝারি ব্যবসায়ী নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। এর কারণে চাকরির বাজারে চাপ পড়ছে। চাকরি তো একটা গোলামি। স্বাধীন ব্যবসায়ী তো মানুষের তার মনন মেধা বিকাশের সবচেয়ে বড় জায়গা। কোন স্বাধীন ব্যবসাটা করবে, তাই না? এই জন্য আমি জোরালোভাবে মনে করি এটা 5 লাখ টাকাই আনা উচিত, এবং আমরা সংশ্লিষ্ট জায়গায় বলবো, সব জায়গায় এটা বলার চেষ্টা করবো, এটা কমাই আনা উচিত। এরপরে মামলা হয় না, 151 আছে, 151 আছে। যদি তুমি রিটার্ন অফ অ্যালটমেন্ট দেরিতে জমা দাও, রিটার্ন অফ অ্যালটমেন্ট একমাত্র রিটার্ন যেটা 60 দিনের মধ্যে জমা না দিলে কোথায় যাইতে হয়? হাইকোর্টে যেতে হবে। কারণ বলতে হবে যে আমার কেন দেরি হইল। কারণ হচ্ছে এর মাধ্যমে তুমি কোম্পানিতে শেয়ার বাড়াই দিচ্ছ, কেই বেনিফিট নিচ্ছে, কেন নিচ্ছে, এটা তো একটা ডাউটফুল জিনিস। এই জন্য একটা জুডিশিয়াল রিভিউ দরকার, যে এই ক্যাপিটালের মাধ্যমে, ক্যাপিটালটা কি, তোমরা তো যেই স্তরে বাংলাদেশের কোম্পানি নিয়ে চর্চা আছে, আসল স্তরে যাইতে বহু বছর যাবে। কিন্তু বাংলাদেশে কর্পোরেট ডিভাইস চলে আসছে, নানান ধরনের কোম্পানির কৌশল চলে আসছে। একটা কর্পোরেট ডিভাইস হলো যে শেয়ারকে কমাই বাড়ায় কন্ট্রোল আনা। ইসলামী ব্যাংক যখন এসালম দখল করে, সে কি ইসলামী ব্যাংক গাইডজুড়ে দখল করছে? কি দিয়া দখল করছে? শেয়ারটা কোথায়? শেয়ারটা ডিমেট শেয়ার, আকাশে ঘুরতেছে। ওই যে সিডিবিএল যেটাকে ঘুরায়, মানে এই শেয়ারটা ডিমেট শেয়ার। সে তার লোকজনের দিছে কিনতে থাকুন, কিনে ফেলো। আসে যারা রাখতে চায় তাদের 1 টাকার জায়গায় 2 টাকা দিয়ে দিছে। তো তার কাছে যখন মেজরিটি চলে আসছে, সে তখন দেখছে যে এটা যদি আমি সেফ ল্যান্ডিং করতে হয়, তাহলে আমার আমি চুপ্পু সাহেবের ভাইস চেয়ারম্যান করি, এরে ঢুকাই ওরে ঢুকাইছে। এবং সৌদি যে পার্টনাররা অরিজিনাল ছিল তাদের কেউ বিক্রি করে ফেলছে, যে বাংলাদেশে ভেজাল, কবে আসতে পারবো না আসবো, বিক্রি করেছে, শেয়ার দিয়ে কন্ট্রোল নিয়ে নিল। তার মানে কোম্পানির কর্পোরেট ডিভাইস ইজ এ ডেঞ্জারাস থিং। কালপ্রিটস আর অলওয়েজ এট লিবার্টি টু ইন্টারফেয়ার। পিকে হালদার কতগুলো ফাইনাল ইনস্টিটিউশন ধ্বংস করে দিয়ে গেছে। তো সেজন্য এটা আমাদের ভালো করতে পারে, খারাপও করতে পারে। আমি সবসময় যেটা পক্ষপাতী, আমাদের অর্থনীতির ক্ষেত্রে তরুণ এবং ছোট ছোট উদ্যোক্তাদের, মাঝারি এবং ক্ষুদ্র প্রকল্পের মধ্যে ব্যাংকের বেশি বিনিয়োগ করা,
এতে যদি আমার 10,000 কোটির মধ্যে 1,000 কোটি দেয় 9,000 কোটিতে আমার চলবে, আমি একটা 10,000 কোটি দিব কেন? আমি পুয়ার কান্ট্রি, ইভেন এটা মিডিল কান্ট্রিও না বাংলাদেশ, আমি একটা দরিদ্র দেশ এখনও, আমি এক জায়গায় 10,000 কোটি টাকা দিব কেন? নিচ্ছে তো তাই, 5,000 নিচ্ছে। তার কারণ কি তোমার তো দাঁড়াইয়া বলতে হয় না, বললে বিষয়টা এগুলো একটা, এইটা একটা একেবারে আলাদা প্রেক্ষাপট। তোমাদের আমি দুই একটা বলি। একটা বলি ব্র্যান্ডের বিরুদ্ধে হুজুররা কিছু বলে, ব্র্যান্ড কি তোমাদের জায়েজ মনে হয়? এই যে আরঙ্গের নামে চলে একটা শপিং মল, একটা নাম দিল ওয়ালটন ফলটন দিয়া, এটা কি জায়েজ? এটা জায়েজই না। এটা ধর্মীয় দৃষ্টিতে জায়েজ না, ইকোনমির দৃষ্টিতে খারাপ। কিন্তু পশ্চিমা বিশ্বটা করাইছে কারণ তারা পুঁজির কেন্দ্রীভূতকরণ চায়। যদি কোনো ইকোনমিক সিস্টেম করা যায় যে পুঁজির বিকেন্দ্রীকরণ মুক্ত বিশ্বব্যাপী, ইহুদিদের ক্ষমতা কমে যাবে। মানে এমনভাবে ইহুদিদের হাতে টাকা চলে গেছে যে আমেরিকান ইলেকশন ওদের পকেটে এখন, মানে কয়েক হাজার কোটি ডলার খরচ করে ট্রাম্পকে পচাই দেবে ইলেকশনের 1 বছর আগে। ও বলছে তোমরা গাজায় যা ইচ্ছা করবা, আমারে তোমাদের ভোটগুলো দেও এবং ভোটের পাবলিসিটি ওইভাবে করো। নরেন্দ্র মোদী কেমনে আসে? ইন্ডিয়ান লোকজন পাগল, ইন্ডিয়ান পিপল পাগল। এমন একটা তার আশা রাখতে মনে হচ্ছে যে কে এলো সারা পড়ে যায়। আমাদের রসুল্লাহ সম্পর্কে একটা কবিতা আছে যে নরেন্দ্র মোদী আসতেছে, সে হিজ এ বুচার অফ গুজরাট, 2,000 মুসলমান মারছে সেখানে, তাকে আমেরিকায় যাওয়া নিষিদ্ধ করছে, সে চলে আসছে। এই ব্র্যান্ডিংটা হচ্ছে একটা অর্থনীতির একটা খুবই খারাপ জিনিস। খারাপ জিনিস দেখো এরকম যে প্রাণের কি আতপ সাইল পুলার চাল বিক্রি করার দরকার আছে? তার তো অনেক প্রোডাক্ট আছে, কেন করে? কারণ সেই হিসাব করে দেশে বাংলাদেশে মাসে আতপ চাল পুলার চালের 10,000 কোটি টাকার মার্কেট আছে। আমি এইটার একটু জায়গা জুড়ে প্যাকেটে ঢুকাইয়া প্রতি কেজিতে 20 টাকা দিলে আমি যদি 25% মার্কেটে আনতে পারি আমার 1,000 কোটি টাকা। কিন্তু এটা তো আমার দাম বেড়ে আমার পকেট থেকে যাচ্ছে, এটা আমি দিব কেন? এটা আমি দোকান থেকে মাইপা কিনলে অসুবিধা কি? আমি কেন অসুবিধাটা কি? আমরা জুতা, আমাদের জুতা, আপনার বয়স কত হয়েছে? 60 হয়েছে না বেশি হয়েছে? আপনি পান নাই, আমরা পাইছি। আমরা আমাদের বাবা সরকারি চাকরি করতেন, জুতা বানাইতে নিয়ে গেছেন, পা বাড়াই দিছি, মাপছে, 1 সপ্তাহ পরে ট্রায়াল করছি, 7 দিন পরে আনছি। আমার বড় ভাই যে জুতা পরছে মেজর পরে আমি পরছি, মাঝে মাঝে তাকাইতাম যে জুতা ছিল কিনা। যে কী অবস্থা, মানে আরেকটা নতুন জুতা কিনতে আমাদের অনেক দিন লেগে যেত, এমন শক্ত মজবুত জুতা বানাই দিত। এখন ওই লোকেরাই রায়ের বাজারে বসে জুতা বানায়, বাটার কাছে বিক্রি করে 500 টাকায়, বাটা বিক্রি করে 4,000 টাকায়। বাটা ইম্পোর্ট করে যত জুতা তার টঙ্গীর ফ্যাক্টরিতে হয়, আর দেশের মার্কেটে যত জুতা বিক্রি তার চেয়ে 10 গুণ সমস্ত জুতা এইসব জায়গা থেকে কিনে নেয় অত্যন্ত কম দামে এবং বিক্রি করে 10-12 গুণ বেশি দামে। এটা তো একটা জুলুম। এবং এইটা না সরলে ক্ষুদ্র উদ্যোক্তা আসবে না, ক্ষুদ্র বিনিয়োগকারী আসবে না। আমরা দেখতাম যে আমাদের চোখের সামনে ছোট ছোট অনেকগুলো, জাপান আগাইছে কেন? জাপানে একটা ক্যামেরা 10 জায়গায় বানায়, একটা পার্টস এখানে, একটা ওখানে, একটা ওখানে, অ্যাসেম্বলিংয়ের আবার একটা দোকান আছে। এতে অনেক লোক এঙ্গেজ হয়ে যায়, অত লোক কাজ করে। আমার এখানে কী হবে, এই জুতার পুরাটা যদি বাটা নেয়, অথচ আমার প্রতি বছর কুরবানিতে হাজার টন বাইরে হয়, আমরা কোনো মূল্য পাই না। কারণ এই মূল্য কন্ট্রোল করে তো বাটালারা, ও কিনে 80%, বাকিরা এর মধ্যে তো কোনো পাত্তাই থাকে না আমাদের। ফলে ব্র্যান্ডিং এটা তো এই কোম্পানি আইনের আলোকেই বড় বড় কোম্পানি করে এগুলো করতেছে। তারা হিসাব করে মার্কেট কত, যে জিনিসটা যে প্রডিউস করে না তার নামে ব্র্যান্ডিংয়ের পারমিশন দেওয়াই যাবে না। প্রাণকে বলতে হবে বিক্রি করো আতপ চাল, ওখানে প্রাণ দিতে পারবে না, সাদা প্যাকেটে বিক্রি করো, সাদা প্যাকেটে বিক্রি করো। জাফরুল্লাহ সাহেব একটা জায়গায় একটা ভারসাম্য আনছে ঔষধ কোম্পানিতে, যে ঔষধের জেনেরিক নাম লেখা চালু করছে, যে এক রকম সুন্দর সুন্দর নাম দিয়া, তা না, সবাই নামই সেম ইনগ্রিডিয়েন্টসের উপরে। একটা সাইডলাইনে তোমাদের বললাম, এই তোমরা ফিউচার জেনারেশন, কেউ পরিণত কেউ কম বয়স, তোমাদেরকে বললাম এই জন্য যে আমাদের কিন্তু এটা ভাবতে হবে, এই দেশে যদি কোনো সংস্কার করতে হয়, প্রথম সংস্কার হচ্ছে অর্থনীতিতে সম্পদ কেন্দ্রীভূতকরণের প্রক্রিয়া। এটা যেভাবে সোশ্যালিস্ট কমিউনিস্টরা বলে, আমি সেভাবে বলি নাই। আমি বলছি একটা অর্থনৈতিক সাম্যের কথা, একটা অর্থনৈতিক, এটা ঠিক না যে চালটাও দিয়ে দিতে হবে প্রাণটা, এটা পারমিশনই দেওয়া উচিত না, বিকজ ইট ইজ ডাইরেক্টলি এফেক্টিং ইন্টারেস্ট অফ দি কনজিউমার এবং
প্রথম যে উৎপাদন করে তার সব আইটেম, আমি তো বাটা একটা বললাম, জুতার একটা দেখাইলাম, অন্য আইটেমে যাও না। এই যে আরামকের জিনিস একটাও কি সে নিজে বানায়? এই মহিলারা একটা বানাই নিয়ে আসে, স্যাম্পল দিয়ে বানাই নিয়ে আসে। আরে ওরা কয় টাকা পায়? কয় টাকা পায়? ফলে বানিয়াচঙ্গে কেন বিসিক সুযোগ দিবে না যে বাণীগঞ্জে আউটলেট করবে বিসিক, যে এই বিসিকের এই আউটলেটগুলোতে, তাইলে আমাদের জাতীয় প্রতিষ্ঠানগুলো দেশের মানুষের কাজে লাগবে। বিসিক কী করে? বিসিকের প্রথম কাজ হচ্ছে 64 জেলায় সম্ভবত প্রথমে যে আউটলেট করা, যে যারা আমাদের কাছে মালগুলা দিয়ে যাও, এটা স্ট্যান্ডার্ড প্রাইস, ওরা দামও বেশি পাইতো, উৎপাদন বাড়তো, সক্ষমতা বাড়তো, আমাদের উদ্যোক্তা বাড়তো। তো এখন এইটা একটা খারাপ দিক। আমি মনে করি যে আমাদের যেই তরুণরা বিপ্লব করছিল তাদের একটা বড় অংশকে, সবাই রাজনীতি কেন করবে, বড় অংশকে স্বাধীন ব্যবসায় যাওয়া উচিত ছিল। স্বাধীন ব্যবসায় দাঁড়াইতে পারলে রাজনীতিও করতে পারো ঠিক মতো। এই মাস্টারি, উকালতি, ডাক্তারি করে রাজনীতি খুব ভালোভাবে করা মুশকিল। উকালতিতে করতে গেলে 20 বছর দাঁড়ানোর জন্য লাগবে।